আসসালামু আলাইকুম। এসএসসি পদার্থবিজ্ঞানের নতুন একটি চ্যাপ্টারের লেকচার সিরিজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার স্টার্ট করব। সেটা হচ্ছে কি চ্যাপ্টার 8 অর্থাৎ আলোর প্রতিফলন। তো এই চ্যাপ্টারের যে মেন টপিকগুলো আছে এটা আমি একটু এখানে লিখে রাখছি, তোমরা একটু শুরুতে লিখে রাখো যাতে বুঝতে পারো যে এই চ্যাপ্টার থেকে তোমাকে কি কি পড়তে হবে। তো প্রথমে কি আলো ও আলোর ধর্ম, আলোর প্রতিফলন, প্রতিফলনের সূত্র, দর্পণ ও দর্পণের প্রকারভেদ, দর্পণে প্রতিবিম্ব অঙ্কন, দর্পণের সমীকরণ, বিবর্ধন, দর্পণের সমীকরণ ও বিবর্ধন হতে গাণিতিক সমস্যা। তো এই 8টা টপিক যদি আমরা খুব ভালো মতো বুঝতে পারি, ইনশাআল্লাহ এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন এই প্রশ্নের আমরা কি করতে পারবো, অ্যান্সার দিতে পারবো। তো মূল আলোচনায় যাওয়ার আগে কিছু ছোটখাটো বিষয় আমি একটু আলোচনা করি, এই জিনিসগুলো একটু মনে রেখো। সেটা হচ্ছে কি পদার্থবিজ্ঞানের যে শাখায় আলো নিয়ে আলোচনা করা হয়, যেহেতু আমরা আলো পড়ব, তো পদার্থবিজ্ঞানের যে শাখায় এই আলো নিয়ে আলোচনা করা হয় ওই শাখাটাকে আমরা বলি হচ্ছে আলোক বিজ্ঞান। কি বললাম? পদার্থবিজ্ঞানের যে শাখায় আলো নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি হচ্ছে কি আলোক বিজ্ঞান। এই আলোক বিজ্ঞানের দুইটা অংশ, একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান, আরেকটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের দুইটা জিনিস আমাদের এখানে আলোচনা করা আছে, একটা হচ্ছে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন প্রতিফলন, আর আরেকটা হচ্ছে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 8, এটা হচ্ছে কি চ্যাপ্টার 9। তো আমরা আগে বুঝি যে আসলে প্রতিফলন জিনিসটা কি মিন করে। একদম বেসিক একটা কথা আমরা আগে বুঝে নিব যে প্রতিফলন বলতে আসলে আমরা কি বুঝবো। তো মাথায় রাখবা যে ধরো এটা হচ্ছে কোন একটা পৃষ্ঠ, এটা হচ্ছে কোন একটা পৃষ্ঠ। তো যখন আলো এসে এরকম কোন একটা পৃষ্ঠে বাধা পায়, আলো এসে যখন এরকম কোন একটা পৃষ্ঠে বাধা পায় তখন সেখানে তিনটা ঘটনা ঘটে, তিনটা ঘটনা। একটা ঘটনা কি? একটা ঘটনা হচ্ছে ভাইয়া প্রতিফলন, একটা ঘটনা কি ভাইয়া প্রতিসরণ, প্রতিসরণ, আর আরেকটা ঘটনা হচ্ছে ভাইয়া শোষণ। এই তিনটা ঘটনা এখানে ঘটে। তো এই তিনটা ঘটনা আমাদের কি বুঝাইতেছে? যে যখন এই আলো এসে একটা পৃষ্ঠে বাধা পায় তখন কি হয়, এখানকার কিছু আলো আবার কি করে এই দিকে আবার ব্যাক করে, মানে যে দিক থেকে আসতেছিল ওই দিকে কি করে ব্যাক করে। মানে এখানে যে দিক বলতে আমরা মাধ্যম বুঝবো, মানে এক মাধ্যম থেকে আলো যখন আরেক মাধ্যমে যাইতে চাচ্ছে ওখানকার এই ঘটনাটা আমরা এখানে কি করতেছি একটু তুলে ধরছি। ঠিক কি হয়, যখন এক মাধ্যম থেকে যাইতে চাই তখন ওই পৃষ্ঠে বাধা পেয়ে ওই যে মাধ্যম থেকে সে আসছিল আবার সে কি করে ওই মাধ্যমেই এখানকার আলোর কিছু পরিমাণে আলো কি করে ব্যাক করে। কথা বুঝতে পারছো? মানে এই যে ফিরে যাচ্ছে, এই যে এটা কি, এটা হচ্ছে ফিরে যাই, ফিরে যাই। কথা বুঝতে পারছো? আর এই যে আলোটা আসছিল এই আলোর কিছু পরিমাণ আলো এটাকে ভেদ করে এই পাশে চলে আসে। এটা কি করলো? এটা হচ্ছে ভেদ করে, ভেদ করে। আর কিছু আলো এই পৃষ্ঠ শোষণ করে। কথা বুঝতে পারছো? এই পৃষ্ঠটা কি করে শোষণ করে। তাহলে এই যে আলোটা ফিরে আসতেছে, এই যে ফিরে যাচ্ছে, যে মাধ্যম থেকে আসছিল ওই মাধ্যমে ফিরে যাচ্ছে, এইটাকে আমরা বলি হচ্ছে প্রতিফলন, এটাকে আমরা বলি প্রতিফলন। আর এই যে যেটা ভেদ করে চলে গেছে, যেটা ভেদ করছে এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ। ওকে, এটাকে আমরা বলি প্রতিসরণ। আর এই পৃষ্ঠ যে আলোটাকে শোষণ করছে এটাকে আমরা বলি হচ্ছে শোষণ। তাহলে এখানে তিনটা ঘটনা আমরা বুঝছি। তা আমাদের চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে প্রতিফলন এখানে কোনটা? ওই যে বাধা পেয়ে আবার কি করতেছে, প্রথম মাধ্যমে ফিরে আসতেছে। তার মানে আমাদের এই চ্যাপ্টারের আলোচনার বিষয় হচ্ছে যেই আলোটা বাধা পেয়ে আবার কি করতেছে, যেই মাধ্যম থেকে আসছিল ওই মাধ্যমে ফিরে আসতেছে। আমরা শুধুমাত্র এই জিনিসটাকে নিয়ে আলোচনা করব। এই যে চলে গেল, ভেদ করলো, ভেদ করলো, এই যে প্রতিসরণ, মানে ভেদ করার পরে কি কি ঘটনা ঘটে এই জিনিসটা আমরা চ্যাপ্টার 9-এ পড়বো। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এই চ্যাপ্টারের যে বিষয়টা, সেই বিষয়টা কি, আলো এক মাধ্যম থেকে যখন যাইতে যাবে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। তাহলে এখানে যে ঘটনাগুলা ঘটবে এই ঘটনাগুলা নিয়ে আমাদের কি এই চ্যাপ্টারের আলোচনা। বুঝতে পারছো কথা? আমরা শুধুমাত্র ওই সকল আলোক রশ্মি নিয়ে ক্যালকুলেশন করব যারা বাধা পেয়ে আবার আমাদের কাছে ফিরে আসবে। বুঝতে পারছি কথা? এখন আসো, তো এটাতে যাওয়ার আগেও আরো কিছু ছোটখাটো বিষয় আছে, এটা একটু আমরা ক্লিয়ার হব। সেটা হচ্ছে
আমরা দুই রকমের বস্তু দেখতে পাই, দুই রকমের বস্তু। কি কি? একটা হচ্ছে দীপ্তিমান বস্তু, একটা হচ্ছে দীপ্তিহীন বস্তু। দীপ্তিমান বস্তু কারা? দীপ্তিমান বস্তু হচ্ছে সেই সকল বস্তু যারা নিজে থেকে আলো নিঃসরণ করতে পারে, মানে বাংলা কথা যাদের নিজস্ব আলো আছে, নিজে থেকে আলো কি করতে পারে? নিঃসরণ করতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে দীপ্তিমান বস্তু। আর যাদের নিজে থেকে আলো নিঃসরণ করার ক্ষমতা নাই তাদেরকে আমরা বলি দীপ্তিহীন বস্তু। কথা বুঝতে পারছো? যেমন আমাদের নিজস্ব কোনো আলো নাই, আমরা অন্যের আলো নিয়ে দেখি, সূর্যের আলো, লাইটের আলো, মোমবাতির আলো, এই সকল আলো নিয়ে আমরা দেখি। আমাদের নিজের কোনো আলো নাই, আমরা ওদের থেকে আলো নিয়ে দেখি। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি? দীপ্তিহীন বস্তু। সূর্য, মোমবাতি, লাইট এরা কি নিজে থেকে আলো নিঃসরণ করতে পারে? তাহলে এরা হচ্ছে কি? দীপ্তিমান বস্তু। তাহলে যে সকল বস্তু নিজে থেকে আলো নিঃসরণ করতে পারে তাদেরকে আমরা বলি দীপ্তিমান বস্তু, আর যারা নিজে থেকে আলো নিঃসরণ করতে পারে না তাদেরকে আমরা বলি কি? দীপ্তিহীন বস্তু। বুঝতে পারছো কথা? এই দুইটা জিনিস একটু মাথায় রাখো। এখন আসো আমরা যে জিনিসটা পড়বো ভাইয়া, সেটা হচ্ছে আলোক রশ্মি। সেটা হচ্ছে কি? আলোক রশ্মি। আলোক রশ্মি জিনিসটা আমাদের কি বলতেছে? ওকে, তো ধরো কোন একটা দীপ্তিমান বস্তু আছে, এখন ওই দীপ্তিমান বস্তু থেকে ধরো আলো বের হচ্ছে, আলো নিঃসরিত হচ্ছে, আলোক রশ্মি নিঃসরিত হচ্ছে। তাহলে নিঃসরিত হয়ে ওই আলো একটা পথ দিয়ে যায় না? এটা আমরা টের পাই কিভাবে? ওই যে দেখবা গ্রামের যে টিনের যে বাড়িগুলো আছে না, টিনের বাড়ি, দেখবা যখন সকালবেলা হয় দেখবা টিনের যে ছিদ্র আছে না, ওই ছিদ্র দিয়ে দেখবা আলো আলো আসতে একদম চিকন একটা রাস্তার মতো দেখা যায়, যে হ্যাঁ ঠিক আছে এদিক দিয়ে আলো আসতেছে। ওইটাকে আমরা বলি হচ্ছে আলোক রশ্মি। অর্থাৎ আলো একটা পথ দিয়ে চলে, ওই যে পথ, ওই পথটাকে আমরা বলি হচ্ছে কি? আলোক রশ্মি। তাহলে আমরা কি বলতে পারি? আলো 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 যে পথে চলে, যে পথে চলে ওই পথকে পথকে আলোক রশ্মি বলে, রশ্মি বলে। কথা বুঝতে পারছো? তাহলে আলো যেই পথ দিয়ে চলবে ওই পথটাকে আমরা বলবো কি? আলোক রশ্মি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি? আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি গুচ্ছ। তাহলে এইটা কি বুঝাইতেছে? এটা কিছুই না, এই যে আলোক রশ্মি পড়ছি না, এই অনেকগুলো আলোক রশ্মিকে আমরা একসাথে, অনেকগুলো আলোক রশ্মিকে একত্রে আলোক রশ্মিগুচ্ছ বলে, রশ্মিগুচ্ছ বলে। কথা বুঝতে পারছো? মানে সিঙ্গেল একটা আলোক রশ্মি, ওটাকে তুমি শুধু আলোক রশ্মি বলবো। আর অনেকগুলো আলোক রশ্মি যখন এক জায়গায় হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো কি? আলোক রশ্মিগুচ্ছ। তো ধরো আমি ধরতেছি যে ধরো আলো এই পথ দিয়ে যাচ্ছে, এই যে এই একটা পথ দিয়ে ধরো যাচ্ছে, আমরা কি বলছি? যে এই পথ দিয়ে যাবে সেই পথটাকে আমরা কি বলবো? আলোক রশ্মি বলবো। তাহলে এটা কি? একটা পথ দেখাইছি আমরা, তাহলে এটা কি? আলোক রশ্মি। এটা হচ্ছে কি? আলোক রশ্মি। আর এখন এখানে ধরো অনেকগুলো আলোক রশ্মি একসাথে আছে, ধরো এই যে অনেকগুলো আলোক রশ্মি একসাথে, তাহলে আমরা কি বলছি? অনেকগুলো আলোক রশ্মি যদি একসাথে থাকে তাহলে তাদেরকে আমরা বলি কি? আলোক রশ্মি গুচ্ছ। তাহলে এই যে এইটা হচ্ছে কি? আলোক রশ্মি গুচ্ছ। ওকে, তাহলে একটা আলোক রশ্মি, অনেকগুলা, সেটাকে আমরা বলবো কি? আলোক রশ্মি গুচ্ছ। এখন এই আলোক রশ্মি গুচ্ছ হচ্ছে তিন প্রকার। আলোক রশ্মি গুচ্ছ, এই আলোক রশ্মি গুচ্ছ হচ্ছে ভাইয়া তিন রকমের। একটা কি? একটা হচ্ছে সমান্তরাল, একটা হচ্ছে ভাইয়া অভিসারী, আর আরেকটা হচ্ছে ভাইয়া অপসারী। তাহলে সমান্তরাল কি? এগুলো কিন্তু সব রশ্মি গুচ্ছ, মানে এখানে কি একের অধিক পরিমাণে কি থাকবে? আলোক রশ্মি থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে সমান্তরাল দেখে বোঝা যাচ্ছে যখন আলোক রশ্মিগুলা একটা আরেকটার সমান্তরালে থাকবে, এই যেরকম সমান্তরালে থাকবে, তখন এদেরকে আমরা বলবো কি? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। যখন একটা আরেকটা সমান্তরাল, এরকম সমান্তরালে থাকবে, তাদেরকে আমরা বলবো কি? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। আর যখন অনেকগুলো আলোক রশ্মি
অনেকগুলো আলোক রশ্মি এরকম একটা বিন্দুতে এসে মিলিত হবে, এই যেরকম একটা বিন্দুতে এসে মিলিত হবে, তখন তাদেরকে আমরা বলি কি অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। কথা বুঝতে পারছো? একে অপরের সমান্তরালে থাকবে অনেকগুলো আলোক রশ্মি একটা আরেকটা সমান্তরালে, তাহলে তাদেরকে আমরা বলি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। আর যখন অনেকগুলো আলোক রশ্মি একটা বিন্দুতে এসে মিলিত হবে তখন তাকে আমরা বলি কি অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। আর যখন একটা বিন্দু থেকে আলোক রশ্মি এরকম ছড়াই পড়বে, এই যেরকম ছড়াই পড়বে, এই যেরকম ছড়াই পড়ছে দেখো, তখন একে আমরা বলি কি অপসারী আলোক রশ্মি গুচ্ছ। অপসিত হচ্ছে মানে ছড়াই পড়তেছে। কথা বুঝতে পারছো? তাহলে যখন এক বিন্দু থেকে এরকম ছড়াই পড়বে, এক বিন্দু থেকে এরকম ছড়াই পড়বে তখন তাদেরকে আমরা বলবো কি অপসারী। আর যখন এক বিন্দুতে মিলিত হবে তখন তাদেরকে আমরা বলবো কি অভিসারী। আর যখন অনেকগুলা একে অপরের সমান্তরালে থাকবে তখন তাদেরকে আমরা বলবো কি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। কথা বুঝতে পারছো? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো মতো মাথায় রাখতে হবে। ওকে, এখন আসো, এগুলো তো আলোক রশ্মি নিয়ে আমরা জিনিসপাতি বুঝলাম। এখন আসলে আলো জিনিসটা আমাদের কি বোঝায়? আলো জিনিসটা আমাদের কি বোঝায়? দেখো, যখন আলো থাকে তখন আমরা কি করতেছি, চারপাশে আমাদের চারপাশে যা কিছু আছে এগুলোকে আমরা দেখতে পারি, তাই না? আর যখন আলো থাকে না তখন আমরা এদেরকে কি দেখতে পাই না। তার মানে আলো হচ্ছে এমন একটা জিনিস যেটার সাহায্যে আমরা দেখতে পারি, মানে আমাদের দর্শনের অনুভূতি জাগায় যে এটা ঠিক আছে, এটা হচ্ছে একটা কলম, এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে ফ্যান, এগুলো আমরা বুঝতে পারি আলোর উপস্থিতির সাহায্যে। আর ছোটবেলা থেকে তো পড়ে আসছি আলো কি, আলো হচ্ছে এক প্রকারের শক্তি। কথা বুঝতে পারছো? তাহলে আলোর সংজ্ঞাটা যদি আমরা এখানে লিখতে চাই, আলোর সংজ্ঞা আমরা কি বলতে পারি যে আলো হলো এক প্রকার শক্তি, এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আলোর সংজ্ঞা, যে আলো হচ্ছে কি এক প্রকারের শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগাবে। এখন এই আলোর কিছু ধর্ম আছে, এই ধর্মগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্নটা আছে না, ওই প্রশ্নে অনেক সময় এটা দিবে। সেটা হচ্ছে কি আলোর ধর্ম। হ্যাঁ, একদম শুরুতে আমরা কি মাথায় রাখবো? 1 নম্বর, আলো হচ্ছে কি এক প্রকার শক্তি। তাহলে আমরা এটাকে ধর্ম হিসাবে ধরতে পারি। তাহলে আলো এক প্রকার শক্তি। ওকে, এটা একটা ধর্ম। সেকেন্ড হচ্ছে আলো হচ্ছে এক রকমের তরঙ্গ। কেমন তরঙ্গ? চ্যাপ্টার 7 আমরা পড়ছিলাম যে তরঙ্গ হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা ছিল কি যান্ত্রিক তরঙ্গ, একটা ছিল কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ কারা ছিল? যাদের সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হইতো। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কারা ছিল? যাদের সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন ছিল না। তাহলে এই আলো হচ্ছে ওই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অংশ। কথা বুঝতে পারছো? তাহলে অংশ না মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা অংশ বলতে তো কিছু নেই, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা আলোর একটা ধর্ম কি রাখতে পারি যে আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, এরপরে আরেকটা ধর্ম হচ্ছে কি আলোর নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট। কথা বুঝতে পারছো? মানে কি, ধরো বায়ু মাধ্যমে আছে তাহলে এখানে আলোর বেগ একরকম, পানি মাধ্যমে আছে এখানে আলোর বেগ একরকম, কিন্তু পানি মাধ্যমের বেগ আর বায়ু মাধ্যমের বেগ এটা সেম হবে না। বুঝতে পারছো? যতক্ষণ আলো বায়ু মাধ্যমে আছে বেগ একদম কনস্ট্যান্ট, যতক্ষণ পানি মাধ্যমে আছে বেগ কনস্ট্যান্ট। কথা বুঝতে পারছো? তার মানে ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর বেগটা ভিন্ন ভিন্ন, বাট যেই মাধ্যমে থাকবে ওই মাধ্যমের জন্য কনস্ট্যান্ট। বায়ুর জন্য বায়ুর একদম কনস্ট্যান্ট বেগ, পানির জন্য একদম কনস্ট্যান্ট বেগ। বুঝতে পারছো কথা? এটা মাথায় রাখবো যে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট, এবং শূন্য মাধ্যমে এর মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি কথা? এরপরে 4 নম্বর একটা ধর্ম আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি
যে স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে, স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে মাধ্যমে আলো সরল পথে চলে, সরল পথে চলে। স্বচ্ছ বলতে বোঝাইতেছে কি পরিষ্কার, আর সমসত্ব বলতে বোঝায় কি সব জায়গায় মাধ্যমের ঘনত্ব হচ্ছে সমান। তো এরকম যদি কোনো মাধ্যম থাকে তাহলে সেই মাধ্যমে আলো কি করে, একদম সরল পথে চলে। বুঝতেছো কথা? তো এই জিনিসগুলো একটু ভালো মতো মাথায় রেখো, এগুলো অনেক সময় 2 মার্কের প্রশ্নে আমাদের দিয়ে দিবে। বুঝতে পারছি কথা? এবার আসো, আমরা তো কিছু জিনিসপাতি শিখলাম, এগুলো হচ্ছে বেসিক জিনিসপাতি, এগুলো আমাদের চ্যাপ্টারের ভেতরে কাজে লাগবে। এখন আসি আমরা আমাদের মেন পড়াশোনায়, সেটা হচ্ছে কি ভাইয়া, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনটা আমাদের কি বুঝাইতেছে এবং এই প্রতিফলন নিয়ে বিস্তারিত জিনিসপাতি যা যা আছে এগুলো এখন আমরা একটু দেখব। তো একদম সহজ কথা শুরুতে কি বলছি, প্রতিফলন মানে কি, যে আলো এক জায়গা থেকে মানে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাইতে চাবে, তখন বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে আলো। তাহলে এই যে ফিরে আসতেছে, এই যে ঘটনাটা এখানে ঘটতেছে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে কি আলোর প্রতিফলন। বুঝতে পারছো কথা? তাহলে জিনিসটাকে যদি একটু সংজ্ঞাকার আমি লিখি তাহলে কি বলতে পারি, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন সেটা কি, যে আলো আলো এক স্বচ্ছ মাধ্যম হতে, স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে, অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কোন পৃষ্ঠে বাধা পেয়ে কিছু আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। ওকে, এটা হচ্ছে আমাদের আলোর প্রতিফলনের সংজ্ঞা। ওকে, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কি বিভেদ তল। বিভেদ তল জিনিসটা কি, ওই যে এক মাধ্যম থেকে যে আরেক মাধ্যমে যাচ্ছে, দুইটা মাধ্যম যে আমরা আলাদা করতেছি, এটা কিসের বেসিসে আলাদা করতেছি, এটা হচ্ছে ঘনত্বের বেসিসে। তাহলে যে দুইটা ভিন্ন ঘনত্বের যে মাধ্যম, এটাকে আমরা যেই তল দ্বারা আলাদা করি, সেই তলটাকে আমরা বলি হচ্ছে বিভেদ তল। কথা বুঝতেছে? মাথায় রাখবা যে দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যমকে যে তল দ্বারা আলাদা করা হয় তাকে বিভেদ তল বলে। আর এই আলোটা যে ফিরে আসে এটা মূলত বিভেদ তল থেকেই ফিরে আসে। কথা বুঝতে পারছো? এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো। এখন এই পুরো জিনিসটাকে আমরা একটু চিত্রের সাহায্যে বুঝতে চাই। এই যে পুরো জিনিসটা এখানে আমরা দেখছি, জিনিসটাকে একটু চিত্রের সাহায্যে বুঝতে চাই। তো ধরো এটা হচ্ছে কোন একটা পৃষ্ঠ মানে কি, আলো যেখানে এসে বাধা পাবে এটাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। মানে আলো এসে যেই পৃষ্ঠে বাধা পাচ্ছে সেই পৃষ্ঠটাকে আমরা বলি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তাহলে ধরো এটা হচ্ছে কোন একটা প্রতিফলক পৃষ্ঠ। হ্যাঁ, তো এখানে এসে একটা আলো এসে বাধা পাবে। ধরো এই একটা আলো আসলো, এখানে আসলো। এই যে আলোটা আসছে, যে আলোক রশ্মিটা এখানে আসছে, যেহেতু একটা পথ দেখাচ্ছি আমরা, তাহলে এটা কি একটা আলোক রশ্মি। তাহলে যে আলোক রশ্মিটা এখানে আসছে, এই আলোক রশ্মিটাকে আমরা বলি আপতিত রশ্মি। তাহলে যেই রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠে এসে আপতিত হয়, তাকে আমরা বলি হচ্ছে কি আপতিত রশ্মি। এখন দেখো, এই আপতিত রশ্মি প্রতিফলক পৃষ্ঠের একটা বিন্দুতে এসে আপতিত হয়েছে না, এই যে একটা বিন্দুতে এসে আপতিত হয়েছে,
এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দু। তাহলে যেই রশ্মিটা এসে প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয় তাকে বলি আমরা আপতিত রশ্মি। যেই বিন্দুতে এসে আপতিত হয় সেই বিন্দুটাকে আমরা বলি কি আপতন বিন্দু। আর এই আপতন বিন্দুতে আমরা যে লম্বটা আঁকি, এই যে লম্ব, এই লম্বটাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। অভিলম্ব। কথা বুঝতে পারছো? তিনটা জিনিস পাইলাম, আপতিত রশ্মি, আপতন বিন্দু, আর একটা হচ্ছে কি অভিলম্ব। তাহলে প্রতিফলক পৃষ্ঠে যেই রশ্মিটা এসে আপতিত হয় তাকে বলি আমরা আপতিত রশ্মি। যেই বিন্দুতে এসে আপতিত হয় তাকে আমরা বলি কি আপতন বিন্দু। আর এই আপতন বিন্দুর উপর যে অঙ্কিত লম্ব, এই যে লম্ব, এই লম্বটাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। এখন দেখো আমি কি বলছিলাম, এই যে আলোক রশ্মি যখন এখানে আসছে কয়টা ঘটনা ঘটছে? তিনটা ঘটনা ঘটছে। ওখানে কিছু ভেদ করে এই পাশে চলে গেছে, কিছু এই পৃষ্ঠ কর্তৃক কি হয়েছে শোষিত হয়েছে, আবার কিছু কি করবে ব্যাক করবে আবার আগের মাধ্যমে। তাহলে আমাদের কাজ কি? যেটা ব্যাক করে তাকে নিয়ে, যেটা ব্যাক করে তাকে নিয়ে আমাদের কাজ। তাহলে এই যে আলোক রশ্মি আসলে এখন সে কি করবে আবার প্রথম মাধ্যমে ব্যাক করবে, যে এই মাধ্যম থেকে আসছে। তাহলে এই যে এইভাবে আলোক রশ্মি আবার কি করে, এই যে প্রথম মাধ্যমে ব্যাক করে, এই যে ব্যাক করছে। তাহলে এই যে রশ্মিটা ব্যাক করছে এটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি। এই যে এটার নাম হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। বুঝতে পারছো কথা? এই যে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ওকে, তাহলে যেটা আসে সেটা হচ্ছে আপতিত রশ্মি, যেই বিন্দুতে এসে আপতিত হয় সেটা হচ্ছে আপতন বিন্দু, আর ওই আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব এটা হচ্ছে অভিলম্ব, আর যেটা প্রতিফলিত হয়ে চলে যায় আবার প্রথম মাধ্যমে চলে যায় এটাকে আমরা বলি কি প্রতিফলিত রশ্মি। তো সহজ কথায় মাথায় রাখবা, যেটা আসে সেটা আপতিত রশ্মি, আর যেটা চলে যায় সেটা হচ্ছে কি আমাদের প্রতিফলিত রশ্মি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো এই জায়গায় দেখো একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, সেম ভাবে এখানেও একটা দেখো কোণ তৈরি হয়েছে। তাহলে এই কোণটা কার কার মধ্যে কোণ বলো তো? অভিলম্ব আর কি আপতিত রশ্মির মধ্যে কোণ। এই কোণটা কার কার মধ্যে? অভিলম্ব আর হচ্ছে কি প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ। তো এই আপতিত রশ্মি আর এই অভিলম্ব এদের মাঝখানে যে কোণটা, এই কোণটাকে আমরা বলি আপতন কোণ আই। এটার নাম কি আপতন কোণ আই। অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি এদের মাঝখানে যে কোণটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিফলন কোণ আর। তাহলে আই হচ্ছে কি আমাদের আপতন কোণ, আপতন কোণ, আর আর হচ্ছে কি আমাদের ভাইয়া প্রতিফলন কোণ। কথা বুঝতে পারছো? আমি দুইটা জিনিসের সঙ্গে একটু লিখে দিই, বাকিগুলো বেশি আসে না, বাট এই দুইটা জিনিস আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে কি আপতন কোণ, একটা লিখে দিলে আরেকটা বুঝতে পারবা, আপতন কোণ। তাহলে কি আপতিত রশ্মি, আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলে। ওকে, আর এটা হচ্ছে কি ভাইয়া প্রতিফলন কোণ। এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে প্রতিফলন কোণ বলে। বুঝতেছো কথা? এই জিনিসগুলো কিন্তু ভালো মতো আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি আপতন কোণ, একটা হচ্ছে কি প্রতিফলন কোণ। ঠিক আছে, এই সিনারিওটা খুব ভালো মতো একদম মাথায় সেভ করে ফেলো, মানে এইগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে। ওকে, এখন আসো প্রতিফলনের সূত্র। আমি এই চিত্রটা আমার লাগবে, তো চিত্রটাকে আমি একটু এখানে রাখলাম। হ্যাঁ, এই উপরের জিনিসটুকু একটু মুছে দিলাম, এই লেখাটা মুছে ফেললাম। সেটা হচ্ছে কি প্রতিফলনের সূত্র। তো মাথায় রাখবা, আলোর প্রতিফলন দুটি সহজ সূত্র মেনে চলে। এর মধ্যে আমরা কি শিখবো? প্রথম সূত্র কি বলতেছে? প্রথম সূত্র বলতেছে
আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, ফলিত রশ্মি ও আপতন বিন্দুতে, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অভিলম্ব একই সমতলে, একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে আমাদের প্রতিফলনের প্রথম সূত্র। কি বলতেছে? এই আপতিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই যে তিনটা জিনিস এরা সবসময় একটা তলের উপরে থাকবে। বিষয়টা কখনো এমন হবে না যে দুইটা একটা তলের উপর আছে বাকিটা অন্য তলের উপর আছে, এরকম কখন হবে না। এরা তিনজন কি একই একটা তলের উপর থাকবে, একই তলের উপরে। কথা বুঝতে পারছো? কখনো এরা ভিন্ন ভিন্ন তলের উপর অবস্থান করবে না। এটাই হচ্ছে কি প্রতিফলনের প্রথম সূত্র, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। বুঝতেছো কথা? তিনটা জিনিসই একই সমতলের উপরে থাকবে, অর্থাৎ একই তলের উপরে থাকবে, ভিন্ন ভিন্ন তলে কখনো কি করবে না, অবস্থান করবে না। এরপরে কি আমাদের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র এই জিনিসটা খুবই সহজ। সেটা হচ্ছে কি যে আই ইকুয়ালস হচ্ছে কত, আর। অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুইটা কোণের মান কি হবে, সবসময় সমান হবে। এই দুইটাই হচ্ছে কি আমাদের প্রতিফলনের সূত্র। অনেক সময় খ নম্বর প্রশ্নে আসবে যে আলোর প্রতিফলনের সূত্র দুটি লিখো, তখন কি করবা, 2 মার্ক পাওয়ার জন্য আগে প্রতিফলনের সংজ্ঞাটা লিখবা, সংজ্ঞাটা লিখার পরে এই কথাটুকু লিখবা যে আলোর প্রতিফলন দুটি সহজ সূত্র মেনে চলে। এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। ওকে, তো এটা এইভাবে না লিখে এইভাবে লিখলে আরেকটু ভালো হয় মনে হয়। সেটা হচ্ছে কি আপতন কোণ, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। এই নিচে লিখতে পারো যে অর্থাৎ আই ইকুয়ালস হচ্ছে কত, আর। এইভাবে লিখলে 2 পাবা। বুঝতেছো কথা? বুঝতে পারছো? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে কি এই যে দুইটা কোণের কথা আমরা চিন্তা করছি, দুইটা কোণ কিন্তু সবসময় অভিলম্বের সাথে। আপতিত রশ্মি হলে আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যে কোণ, প্রতিফলন কোণ হলে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যে কোণ, আপতন কোণ হলে আপতিত রশ্মি অভিলম্বের মাঝখানের কোণ, প্রতিফলন কোণ হলে প্রতিফলিত রশ্মির অভিলম্বের মাঝখানের কোণ। অন্য কোনো জায়গার সাথে কিন্তু কোণ চিন্তা করা যাবে না। জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবা, ঠিক আছে? তো এখান থেকে কিছু এমসিকিউ আসবে, আমি একটু এমসিকিউ গুলা দেখাই দিই। একটু এমসিকিউ গুলো একটু দেখাই দিই আমি। হ্যাঁ, এগুলা মুছে দিলাম। এখন কিছু এমসিকিউ, যে জিনিসগুলা দেখবা একদম শুরুর দিকে এই এমসিকিউ দিয়েই ভরা, সেটা হচ্ছে কি সাম এমসিকিউ আমরা একটু দেখি। ওকে, 1 নম্বর এমসিকিউ কেমন হইতে পারে, যে ধরো তোমাকে এরকম বলে দিছে, ধরো এইটা হচ্ছে একটা পৃষ্ঠ, এখানে আলোক রশ্মি আসছে, এইভাবে চলে গেছে, এইভাবে দেখাইলা, তোমাকে বলছে এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। তোমাকে প্রশ্নের মধ্যে বলছে আই এর মান কত, অর্থাৎ আপতন কোণ এর মানটা কত, এটা দেখাও। তাহলে দেখো এখানে কোণ দেয়া আছে কার সাথে, পৃষ্ঠের সাথে। কিন্তু পৃষ্ঠের সাথে আমাদের কোনো কোণ আছে, আমাদের কোণ কার সাথে, অভিলম্বের সাথে। আমরা কোণগুলো চিন্তা করি কার সাথে, অভিলম্বের সাথে। তার মানে যদি এটার জন্য সলিউশন চিত্রটা আঁকি, তাহলে চিত্রটা দেখতে কেমন হবে, আগে বুঝে ফেলছো কোণের মানটা কত হবে, বুঝে ফেলছো অনেকে। এই যে দেখো, এইটা হচ্ছে কি আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। তাহলে আপতন কোণ আই চাইছে, তাহলে আমাদের আই কোণটা, আই হচ্ছে যে এইটা, আই হচ্ছে কি আমাদের এইটা। আমাকে কোণ দিয়ে দিছে, কোণটা আমাকে কোণ দিয়ে দিছে এইটা, এই যে এটার মান বলছে 60 ডিগ্রি। তাই বলো এই পৃষ্ঠের সাথে যে অভিলম্ব এর মধ্যবর্তী কোণ কত, 90। অর্থাৎ এই যে পুরো যে অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটার মান হচ্ছে 90। তাহলে এটুকু যদি 60 হয়, তাহলে এটুকুর মান কত হবে, 90 - 60। তাহলে আমাদের যে আই, আমাদের যে আই, এই আয়ের মানটা হচ্ছে 90 ডিগ্রি - 60 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। বুঝতেছো? হ্যাঁ, সেম ভাবে যদি এখান থেকে আর বের করতে বলতো, তাও অ্যান্সার কি হইতো, ওই 30 ডিগ্রি। কারণ আমরা জানি কি আই ইকুয়ালস হচ্ছে কত, আর। ক্লিয়ার? ধরো এখানে আরেকটা এমসিকিউ তোমাকে দিতে পারে। কেমন এমসিকিউ, ধরো এরকম বলছে, এরকম বলছে এই কোণের মানটা 120 ডিগ্রি। তাহলে বলছে আই এর মান কত অথবা আর এর মান কত, যে কোনো একটা তোমাকে প্রশ্ন চাইতে পারে। এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, এরকম ভাবে দিয়ে দিছে।
তাহলে দেখো তো, এটা কি আমাদের, এটা আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। তাহলে এদের মাঝখানে যে কোণ ছিল সেই কোণটা কি ছিল, আই এবং আর। তুমি যদি চিত্রের দিকে তাকাও, দেখো এটা, এই চিত্রে যদি আমি দেখাই অথবা এখানে যদি একটু আঁকি আবার, এই যে এটা কি ছিল আমাদের আই, আর এটা ছিল কি আমাদের আর। তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এদের মাঝখানে কে কে আছে, আই আর আর আছে। তার মানে এই যে পুরো যে অ্যাঙ্গেলটা এখানে বলে 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আসলে কি আই এবং আর এর যোগফল। এই যে পুরোটা কত 120 না, তাহলে এই পুরোটার মাঝখানে কে কে থাকে, আই থাকে আর আর থাকে। তাহলে আই এবং আর এর যোগফল হচ্ছে কত 120। এখন আমরা আবার জানি যে আই যেই কথা আরও তো সেই কথা, তাহলে এই আর এর পরিবর্তে এখানে আমরা কি লিখতে পারি, আই লিখতে পারি সমান সমান 120, বা 2i সমান সমান কত 120, বা আই সমান সমান 60 ডিগ্রি। সুতরাং আর সমান কত হবে 60 ডিগ্রি। বুঝতে পারছো কথা, বুঝতে পারছো? হ্যাঁ, কারণ এই আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এদের দুজনের মধ্যে কে থাকে, আই আর আর থাকে। তার মানে এখানে 120 এটা আসলে কি আই এবং আর এর যোগফল। বুঝতে পারছো কথা? এখন ধরো আরেকটা তোমাকে এরকম বললো, ধরো 3 নম্বর একটা দিলাম, এরকম তোমাকে বলছে, কেমন বলছে, এই যেরকম, যে ধরো এরকম ভাবে একটা পৃষ্ঠের মধ্যে এরকম লম্ব ভাবে এসে একটা আলোক রশ্মি পড়ছে, এরকম লম্ব ভাবে। এখন তোমাকে প্রশ্নের মধ্যে বলছে এখানে যে আই এর মান কত, আর এর মান কত, এই মানগুলো তুমি বের করে দাও। এখন তোমাকে বলছে, ধরো খেয়াল করো, দেখো বুঝো কথা, আমরা জানি কোণ হবে কার সাথে, অভিলম্বের সাথে। তাহলে এটা আলোক রশ্মি আসলো, তাহলে এটা আমার আপতিত রশ্মি, তাই না? এটা আমার আপতিত রশ্মি না? তাহলে আপতিত রশ্মি কোন বিন্দুতে এসে পড়ছে, এই যে এই বিন্দুটাতে, তাহলে এটা কি আমার আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দুতে আমাদের কি আঁকতে হয়, অভিলম্ব আঁকতে হয়। তাহলে এই যে আপতন বিন্দুতে যে লম্ব এঁকে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি আমার অভিলম্ব। তাহলে দেখো তো, যেইটা আমার আপতিত রশ্মি সেইটাই আমার অভিলম্ব না? তাহলে এদের মাঝখানের কোণ কত, 0 না? তার মানে জানি আপতিত রশ্মি আর অবিলম্ব এদের মাঝখানের কোণটাকে আমরা আই বলি। তাহলে এখানে যেটাই আপতিত রশ্মি সেটাই আমার কি নির্দেশ করতেছে, অবিলম্ব নির্দেশ করতেছে। তার মানে এখানে আই এর মান কত, 0 ডিগ্রি। তাহলে আই যদি 0 ডিগ্রি হয়, আর এর মানও কত হবে, 0 ডিগ্রি হবে। তার মানে আলোক রশ্মি এখানে এইভাবে সে আপতিত হইলে পারে, সে কি করবে, আবার এইভাবেই ফিরে যাবে। এই জিনিসটা মাথায় রেখো, যে কোনো একটা এরকম, এটা কি সমতল একটা পৃষ্ঠ না, সমতল পৃষ্ঠে যখন লম্বভাবে সে আলোক রশ্মি আপতিত হবে, সে তখন কি করবে, ওই একই পথে ফিরে যাবে। সে তখন কি করবে, ওই একই পথে ফিরে যাবে। এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো। হ্যাঁ, এখন আসো আরেকটা যদি আমরা একটু এমসিকিউ দেখি এখান থেকে, কেমন হইতে পারে এমসিকিউ। যে ধরো এরকম বলছে, এখান থেকে ধরো একটা আলোক রশ্মি এরকম আপতিত হলো, চলে গেছে এরকম ভাবে, এটা এ, এটা বলছে বি, এটা বলছে সি, এটা বলছে ডি, এটা বলছে হচ্ছে ই। তোমাকে বলছে এই কোণের মানটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণের মানটা যদি 30 ডিগ্রি হয়, তোমাকে প্রশ্নের মধ্যে বলছে কোণ বিএডি এর মানটা কত। কোণ বিএডি অর্থাৎ এই কোণ, এই যে এই কোণ, এই কোণের মানটা কত। ভিডিওটা পজ করে তোমরা একটু চিন্তা করো আগে, ঠিক আছে? চিন্তা করো। এখন দেখো আমি একটু দেখাই দিই, খেয়াল করে দেখো ভালো মতো। এটা কি কি সিনারিও আছে এটা পরে বুঝো, আগে তুমি নিজে থেকে দেখো। এটা আলোক রশ্মি আসলো, তাহলে এটা কি আপতিত রশ্মি, তাহলে এইটা আমাদের কি নির্দেশ করতেছে, অভিলম্ব। তাহলে এই কোণটাকে আমাদের আই, এটা চলে যাচ্ছে, এটা অভিলম্ব, তাহলে এই কোণটা হচ্ছে কত আমাদের আর। ঠিক আছে, দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা অভিলম্ব, তার মানে এই কোণের মানটা হচ্ছে কত, 60 ডিগ্রি, তাই না? আমরা জানি আই ইকুয়াল হচ্ছে কত, আর। তাহলে এ যদি 60 হয়, তাহলে এই কোণের মানটাও কত হবে, 60 না? এখন দেখো এই যে এ বি আর সি ডি এরা দুজন কি সমান্তরাল না, এবং এইটা তাদের ছেদক। তাহলে ছেদকের যে বিপরীত পাশের যে কোণগুলা এরা কি একান্তর কোণ হিসেবে সমান। তাহলে এটা যদি 60 হয়, তাহলে এই কোণের মানটাও কত হবে, 60। তার মানে কোণ বিএডি এই মানটা হচ্ছে কত, 60 ডিগ্রি। ক্লিয়ার কথা, ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে ফাইন। এই টাইপের জিনিসগুলো একটু ভালো মতো বাসায় প্র্যাকটিস করো। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে, এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে। এবার আসো প্রতিফলনের প্রকারভেদ, আলোর যে প্রতিফলন, এই প্রতিফলনের প্রকারভেদ।
প্রতিফলন এর প্রকারভেদ। প্রকারভেদ, প্রতিফলন দুই প্রকার, মাথায় রাখবা। প্রতিফলন দুই প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। আরেকটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন, প্রতিফলন। আগে আমরা দেখি নিয়মিত প্রতিফলনটা কি বলতেছে। তা আমি নিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটা একটু আগে লিখি। নিয়মিত প্রতিফলন সংজ্ঞাটা একটু বড়, একটু লিখো তোমরা সাথে সাথে। সেটা হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, আলোক রশ্মি কোন পৃষ্ঠে, কোন পৃষ্ঠে আপতিত হয়ে, আপতিত হয়ে প্রতিফলনের পর, ফলনের পর সমান্তরাল, সমান্তরাল অভিসারী বা অপসারী আলোক রশ্মি গুচ্ছে, আলোক রশ্মি গুচ্ছে পরিণত হলে, পরিণত হলে তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে, আলোর নিয়মিত, নিয়মিত প্রতিফলন বলে। ওকে, এটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলনের সংজ্ঞা, যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে এসে আপতিত হবে। এবার প্রতিফলনের পরে যদি সমান্তরাল, অভিসারী অথবা অপসারী এই তিনটার মধ্যে যে কোনো একটাতে কনভার্ট হয়, তাহলেই সেটাকে আমরা বলবো কি আলোর নিয়মিত প্রতিফলন। কথা বুঝতে পারছো? তো ধরো এটা হচ্ছে একটা পৃষ্ঠ, এটা হচ্ছে একটা পৃষ্ঠ, ধরো আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা পৃষ্ঠ। কারণ এই পৃষ্ঠে এই যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসছে, এই যে সমান্তরাল আলোক রশ্মি আসছে, এখন এরা কি এসে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পরে কি হবে? প্রতিফলিত হবে। তো ধরো প্রতিফলিত হয়েছে কিভাবে? এরকম ভাবে, এরকম ভাবে ধরো প্রতিফলিত হয়েছে। তাহলে দেখো প্রতিফলনের পরে কি তিনটায় আবার কি সমান্তরালই আছে না? তিনটাই কি সমান্তরাল? যদি এমন হয় তাহলে এটাকে আমরা বলবো কি আলোর নিয়মিত প্রতিফলন। এখন এখানে সমান্তরাল হয়েছে, সমান্তরাল না হয়ে যদি অভিসারী হইতো অথবা যদি অপসারী হইতো তাও সমস্যা নাই। মানে ওই তিনটার মধ্যে যে কোনো একটাতে কনভার্ট হইতে হবে। যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি আলোর নিয়মিত প্রতিফলন, আর যদি না হয় তাহলে সেটাকে বলবো আলোর অনিয়মিত প্রতিফলন। কথা বুঝতে পারছো? তার মানে এটা নিয়মিত প্রতিফলন না, এটা নিয়মিত। জাস্ট খালি পরিণত না হলে জাস্ট এই জায়গায় খালি একটা না লাগাই দিবা, তাহলে সেটা হয়ে যাবে কি আলোর অনিয়মিত প্রতিফলন। বুঝতে পারছো? এটা মাথায় রাখবা যে নিয়মিত প্রতিফলন হয় হচ্ছে মসৃণ পৃষ্ঠে, মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয়, আর অনিয়মিত যে প্রতিফলনটা সেটা হয় অমসৃণ পৃষ্ঠে। তো আমরা একটু দেখাই অনিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন, প্রতিফলন। ওকে, এটা দেখতে ধর এরকম একটা এদ্রক্ষেদ্র ধরো কোন একটা পৃষ্ঠ, এটা কি অমসৃণ একটা পৃষ্ঠ। এখন এখানে এসে ধরো এই যে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়েছে, আপতিত হয়েছে। এবার কি ওই তিনটা কোনোটাতে পরিণত হবে না, ধর এরকম ভাবে চলে গেছে, এটা চলে গেছে এইভাবে, এ চলে গেছে এইভাবে, এ চলে গেছে এরকম ভাবে, মানে ওই তিনটার কোনোটাতে নাই, তখন এটাকে আমরা বলবো কি আলোর অনিয়মিত প্রতিফলন। কথা বুঝতে পারছো? আর অনিয়মিত প্রতিফলন হয় কি অমসৃণ পৃষ্ঠে, অমসৃণ পৃষ্ঠে। হ্যাঁ, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, সেটা হচ্ছে মাথায় রাখবা যে এই যে আমাদের ঘর যে এত বেশি আলোকিত হয় এটার কারণ কি? অনিয়মিত প্রতিফলন। ঘর আলোকিত হয়, আলোকিত হয় বা উজ্জ্বল হয় অনিয়মিত প্রতিফলনের কারণে, অনিয়মিত প্রতিফলন এর কারণে। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো মতো মাথায় রাখবা। ঠিক আছে, তো আমি যদি জিনিসটা একটু সামারি করি, তা আমরা প্রথমে কি পড়ছিলাম বলতো? আলোক রশ্মি। আলোক রশ্মি কি ছিল? যে আলো যেই পথে চলে
ওই পথটাকে আমরা বলি হচ্ছে কি আলোক রশ্মি। আর অনেকগুলো আলোক রশ্মিকে আমরা একসাথে কি বলি? আলোক রশ্মি গুচ্ছ। ওই আলোক রশ্মি গুচ্ছ ছিল 3 প্রকার: সমান্তরাল, অভিসারী, অপসারী। সমান্তরাল কি ছিল? অনেকগুলো আলোক রশ্মিকে একসাথে আমরা বলি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। অনেকগুলো আলোক রশ্মি যদি একটা বিন্দুতে এসে মিলিত হয় তাহলে তাদেরকে আমরা বলি কি? অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। অনেকগুলো আলোক রশ্মি যদি একটা বিন্দু থেকে ছড়াই পড়ে তাহলে তাদেরকে আমরা বলি কি? অপসারী আলোক রশ্মি গুচ্ছ। এরপর আমরা আলোর সংজ্ঞা পড়ছিলাম যে কি আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। এরপরে আলোর কিছু ধর্ম ছিল যে আলো এক প্রকার শক্তি, আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলোর বেগ হচ্ছে নির্দিষ্ট। কথা বুঝতে পারছো? ভিন্ন ভিন্ন মাধ্যম হইলে আলোর বেগ কি হয়? ভিন্ন ভিন্ন হয়। স্বচ্ছ এবং সমসত্ব মাধ্যমে আলো কি সরল পথে চলে। ওকে, এটা ছিল কি আলোর ধর্ম। এরপর আমরা প্রতিফলন পড়ছিলাম, প্রতিফলনের সংজ্ঞা যে আলো এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কোনো পৃষ্ঠে বাধা পাইলে দুই মাধ্যমের যে বিভেদ তল সেখান থেকে আলো আবার কি করে? প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ফিরে আসার ঘটনাকে আমরা বলতাম কি? আলোর প্রতিফলন। প্রতিফলন রিলেটেড কিছু আমরা সংজ্ঞা পড়ছিলাম, সেটা কি ছিল? আপতিত রশ্মি, অভিলম্ব, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ, এগুলো আমরা দেখছিলাম। এরপরে কি ছিল? প্রতিফলনের 2টা সূত্র ছিল, সেটা কি? যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। এটা ছিল আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র ছিল কি? আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। এরপর আমরা কিছু এমসিকিউ দেখছি। এরপরে আলোর প্রতিফলনের প্রকারভেদ যেটা মাত্র দেখলাম সেটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসবে, প্রতিফলিত হওয়ার পরে সমান্তরাল, অভিসারী, অপসারী এই 3টার মধ্যে যে কোনো একটাতে পরিণত হলে তাদেরকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো আলোর নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন হয় কোথায়? মসৃণ পৃষ্ঠে। আর অনিয়মিত প্রতিফলন কি? যদি 3টার একটাতে পরিণত না হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? আলোর অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন হয় কি? অমসৃণ পৃষ্ঠে। আর আরেকটা কথা সেটা হচ্ছে কি? আমরা এই পুরো চ্যাপ্টারে যে জিনিসগুলো পড়বো সেটা নিয়মিত প্রতিফলনকে নিয়ে, আমরা অনিয়মিত প্রতিফলনকে নিয়ে পড়বো না। আমাদের যে আলোর প্রতিফলন চ্যাপ্টারটা এটা নিয়মিত প্রতিফলনকে কেন্দ্র করে। ওকে, এরপরে একটা জিনিস মাথায় রাখবো যে ঘর আলোকিত হয় বা উজ্জ্বল হয় এটা কার কারণে হয়? আলোর অনিয়মিত প্রতিফলনের কারণে হয়। ক্লিয়ার কথা? তো আজকের এই লেকচারটা এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা এই জিনিসটা একটু ভালো মতো পড়ো। আজকে যা যা পড়াইলাম, ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।